নমস্কার বন্ধু, গোস্ট ফাইলসের আজকের ভৌতিক কাহিনীতে অনেক স্বাগত জানাই তোমাদের। আজকে ভৌতিক কাহিনী বলতে চলেছি লাশ কাটা ঘর। যে পাঠিয়েছেন সে একজন মেডিকেল স্টুডেন্ট। লাশ কাটা ঘরের কথা শুনলে এমনিতে ভয়ে বুকটা যেন কেঁপে ওঠে। সত্যি এই সব জায়গায় ভৌতিক কাহিনী তথাসময় ঘটে থাকে। আজ জানব প্রীতমের এই ভৌতিক কাহিনী, কি এমন ঘটনা ঘটেছিল তার সাথে ওর জীবনের মরণ বাঁচন জড়িয়েছিল। প্রীতম যেভাবে ঘটনাটা লিখেছেন আমি সেভাবে তোমাদের কাছে উপস্থাপনা করছি। ঘটনাটি ঘটেছিল 2004 সালে আশ্বিন মাস তথা অকাল বোধনের সময়। তো চলো দেরি না করে চলে যাই সরাসরি ঘটনাতে। ঘটনা ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের কাছ থেকে। আমার নাম প্রীতম হাজরা। আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট। যেহেতু আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট ছিলাম, যার কারণে আমার মাঝে মধ্যে পোস্টমর্টমের কাজ করতে হতো। আগে এই বিষয়ে অনেক ভৌতিক কথা শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করতাম না। তবে ওই দিনের পর থেকে আমি বিশ্বাস করতে বাধ্য হই। বরাবরের মতো ওই দিনও খুব বৃষ্টি হচ্ছিল, আর সময়টা ছিল দুর্গাপুজোর সময়। আমি ল্যাবে একটা কাজের জন্য যাই। আমার কাজ শেষ, কিন্তু বৃষ্টি শেষ হওয়ার কোনো নামই নিচ্ছিল না। যার কারণে আমি ওই দিন অফিসের রুমে থেকে যাই। এরপর এক সময় হঠাৎ শোনা গেল অ্যাম্বুলেন্সের আওয়াজ। আমি দাঁড়িয়ে দেখছিলাম যে খুব বৃষ্টির মধ্যে লাশবাহী গাড়ি থেকে একটা লাশ নামানো হচ্ছে। মর্গে বেশ কিছুক্ষণ দেখার পর আমি থাইয়ের পর্দাটা লাগিয়ে একটু রেস্ট করছিলাম, কারণ এইসব দেখা তো আমাদের অভ্যাস। কিছুক্ষণ যাওয়ার পর আমার অ্যাসিস্ট্যান্ট আমার রুমের বাইরে থেকে নক করতে থাকে। স্যার, ভেতরে আসতে পারি? আমি বললাম, হ্যাঁ আসো। স্যার, একটা পোস্টমর্টম করতে হবে। কি বলো, হঠাৎ এই সময়? স্যার, থানা থেকে কল আসছে, খুব নাকি এমার্জেন্সি। ও আচ্ছা, ঠিক আছে, সব কিছু রেডি করো, আমি আসছি। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে জুনিয়র কোনো স্টুডেন্ট আসেনি। এই জন্য আমি একাই পোস্টমর্টমের কাজ শুরু করি যথারীতি। এটা বলে রাখা ভালো, আমরা যারা পোস্টমর্টম করি, আমরা পোস্টমর্টম করার আগে ধূমপান জাতীয় কিছু না করলে আমাদের কিছু সমস্যা হয়। যার কারণে আমি ওই দিন এই জাতীয় কিছু গ্রহণ করি। যাই হোক, কিছুক্ষণ পর আমি পোস্টমর্টম রুমে যাই। যথারীতি গেলাম, আর গিয়ে দেখি সব কিছুই রেডি। যার কারণে আমি আর আমার অ্যাসিস্ট্যান্টকে ডাক দিইনি, আর আমি পোস্টমর্টম কাজ শুরু করি। অলরেডি ডেড বডিটা ছিল একটা পুরুষের। দেখে মনে হচ্ছিল আত্মহত্যা করে মারা গেছে। তবে পুরো কাজ শেষ হওয়ার পর বুঝতে পারবো কিভাবে মৃত্যু হয়েছিল। সময় যেতে যেতে আমার পোস্টমর্টম প্রায় শেষ পর্যায়ে। ঠিক এমন সময় আমি বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পাই। আমি একটু বাইরের দিকে তাকাই, তবে কিছু দেখতে পেলাম না। আমি আমার হাতটা একটু এগিয়ে সেলাই করার জন্য যন্ত্র হাতে নিচ্ছিলাম। অমনি আমার চোখে হঠাৎ লাশের মুখের দিকে পড়ল।
লাশটাকে দেখে মনে হচ্ছিল লাশ আমায় কিছু একটা বলবে, ঠিক এরকম লাগছে। সাথে সাথে বাহির থেকে আবারও একটা আওয়াজ আসলো একই স্বরে। আমি চোখ থেকে চশমাটা খুলে দরজার দিকে যাই। হঠাৎ পিছন থেকে কে জানি বলে উঠল, স্যার কোথায় যাচ্ছেন? আমার তো কাজ এখনো বাকি আছে। আমি পেছনে তাকিয়ে দেখি সব কিছু স্বাভাবিক। সাথে সাথে আমি বিষয়টা মাথায় না নিয়ে সামনের দিকে আগাতে থাকি। এমন সময় আবার শুনতে পাই, ও স্যার কোথায় যাচ্ছেন? আমার কাজটা তো শেষ করুন। আমি এটা শোনার পর সাথে সাথে দৌড় দিয়ে দরজা থেকে বের হয়ে যাই। এমন সময় দরজাটা ঠিক অটোমেটিক লক হয়ে যায়। আমি পেছনে তাকিয়ে দেখি সেই লাশটা উঠে বসে আছে। তখনও আমি ভাবছিলাম হয়তো আমার মানসিক অবস্থার অবনতি করার কারণে আমার এরকম লাগছে। তার কিছুক্ষণ পর হঠাৎ থেকে সেই লাশটা আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, স্যার আমার কাজটা শেষ করুন। আমি যে কাউকে ডাক দেব সেই শক্তিটা আমি যেন পাচ্ছিলাম না। এদিকে লাশটা বলে সেই একই কথা, স্যার আমার কাজটা শেষ করুন। আর সে নিজে নিজেই তার বুক হতে মাজা পর্যন্ত সেলাই করতে থাকে। এবার আমি নিজেকে বুঝিয়ে একটু সাহস নিয়ে দরজার দিকে ফিরে আমার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে থাকি। তবে বাইরে থেকে কোনো শব্দ কিন্তু পাচ্ছিলাম না। লাশটা তার বুক থেকে মাজা পর্যন্ত সেলাই করে আমার দিকে তাকায় ওই দৃষ্টি দিয়ে, আর আমার কাছে আসতে থাকে আর বলতে থাকে ওই কণ্ঠে, স্যার আমার কাজটা শেষ করুন। এভাবে এক সময় লাশটা প্রায় আমার সামনে এসে দাঁড়ায়, আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। ঠিক কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে। আমি বেডে শুয়ে আছি। আমার অ্যাসিস্ট্যান্ট বলতে লাগলো, স্যার আপনি ঠিক আছেন তো? আমি বললাম, হ্যাঁ ঠিক আছি, চিন্তার কারণ নেই। কোথায় ছিলে তুমি? সরি স্যার, আমার চোখটা একটু লেগে গেছিল। আমায় এক গ্লাস জল দাও তো। তবে সেই জল কেন যেন আমার গলা দিয়ে কিছুতেই নামছিল না। আমি বললাম, কি হয়েছিল আমার? কোথায় পেয়েছো আমায়? আমার তো কিছুই মনে নেই। স্যার আপনি তো ল্যাবের বাইরে পড়েছিলেন। ও আচ্ছা, তখন কটা বাজছিল দেখেছিলে ঘড়ি? হ্যাঁ স্যার, তখন প্রায় 3:48 ছিল রাত। এমন হবে হয়তো। স্যার থাক বাদ দাও, ওই লাশটা কি ফ্রিজ করেছো? আগে না স্যার, সরি, আমি আপনার সামনে বসেছিলাম, ভাবছিলাম যদি আপনার কাছ থেকে উঠে যাই, এই কারণে আমি আর ফ্রিজ রাখিনি। থানা থেকে কোনো কল আসছিল না। স্যার কল তো আসেনি। কি, থানা থেকে কোনো কল আসেনি? কি বলো? ওনারা তো বললো এমার্জেন্সি, এতক্ষণে তো কল দেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বেশ কিছুক্ষণ ধরে কেন যেন বুকটা ছটফট ছটফট করছিল, আর কানে ওই আওয়াজটাই বাড়ি খাচ্ছিল, স্যার আমার কাজটা শেষ করুন। মনটাকে না মানাতে পেরে উঠে দাঁড়ালাম ল্যাবে রুমে যাওয়ার জন্য। গিয়ে যা দেখলাম বেশ শকিং। মুহূর্তে আমার শরীর থেকে ঘাম বেরোতে শুরু করে। পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। হাত একদিকে তো মাথা একদিকে, বডি তো আর একদিকে। পেছন ফিরে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। ওর হাত পা কেমন যেন ফুলে যাচ্ছিল। আমি বললাম, কি সাকিব
এগুলো কিভাবে হয়েছে? কোথায় থাকো তুমি? আমার অ্যাসিস্ট্যান্ট এই বিষয়ে কোনো উত্তর দিতে পারল না। তারপর থেকে আমি পোস্টমর্টমের কাজ বন্ধ করে দিই। তবে সেই রাতের কথা আজও আমার মনে পড়ে। হয়তো আজীবন রাতটা স্মরণীয় হয়ে থাকবে আমার। শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, সেই লাশটা কি কোথায় এমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল? কীভাবে হলো সেটা? আজও সেই প্রশ্নের রহস্য আমার কাছে রয়েই গেল। তো সত্য ঘটনা আপনারা সত্যি না মিথ্যে ভাবে নেবেন সেটা আপনাদের বিষয়। তো ফ্রেন্ডস, ঘটনাটি বা এপিসোডটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি। আর তোমরাও চাইলে এরকম ঘটনা লিখে পাঠাতে পারো আমার কাছে, নির্দ্বিধায় ইমেল করতে পারো। ততক্ষণে তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাও, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। গুড নাইট।